নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি আরো বারোতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যে কি কারণ, অভিযোগের আঙুল স্যালাইনের দিকে। আজ দুপুরের পরে তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট জমা পড়বে। ইতিমধ্যেই 13 জন সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছিল স্বাস্থ্য দপ্তর। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই কমিটি এবং গতকাল এসএসকেএম তদন্ত কমিটির সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক। ঠিক তার আগে সেই রিপোর্টে কি রয়েছে সেই তথ্য কলকাতা টিভির হাতে, একেবারে এক্সক্লুসিভ তথ্য এই মুহূর্তে কলকাতা টিভির হাতে। যে 13 জন সদস্য মিলে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই রিপোর্টে কি বলা হয়েছে সেই রিপোর্ট এই মুহূর্তে কলকাতা টিভির হাতে রয়েছে, একেবারে এক্সক্লুসিভ রিপোর্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, ঠিক কি রয়েছে সেই রিপোর্টে, কি জানা যাচ্ছে? মেদিনীপুর মেডিকেল কলেজে 8 তারিখে রাতে যে 5 প্রসূতির সন্তান প্রসব হয়েছিল, 5 জনই অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে মামনি রুইদাস নামে একজনের মৃত্যু ঘটে পরের দিন এবং 2 জন মেদিনীপুর মেডিকেল কলেজে রয়েছেন, কিন্তু আরেকজনকেও কলেজের ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে। 3 জনকে মোট গতকাল রাতে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয় এসএসকেএম গ্রিন করিডোর করে। এবং এই ঘটনা ঘটার পর শোরগোল হয় রাজ্য জুড়ে, যে স্যালাইনের কারণে যে রিঙ্গার তার কারণে তার বিষক্রিয়ায় নিমাই, তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো, তারপরে একটা বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয় 13 সদস্যের, এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস এর চিকিৎসকদের, বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে। এবং সেই তদন্ত কমিটি তারা 13 জন সদস্য, তারা গত শনিবারই মেদিনীপুর মেডিকেল কলেজে ভিজিট করে তদন্ত করার জন্য। এবং তারপর সেখান থেকে যে তদন্ত তারা জানতে পেরে, তদন্তে যা তাদের উঠে এসেছে তা নিয়ে গতকাল এসকে বৈঠক করে স্বাস্থ্য সচিবের সঙ্গে, এবং আজকে সেই রিপোর্ট জমা পড়বে। এই রিপোর্ট এখনো জমা পড়েনি, কিন্তু সেই রিপোর্টে কি রয়েছে তার এক্সক্লুসিভ তথ্য আমাদের কাছে পৌঁছেছে। এবং এই রিপোর্টে মূলত 2টি ভাগ রয়েছে। প্রথম ভাগ হচ্ছে হিউম্যান এরার, বা যে যারা কাজে ছিলেন সেদিনকে রাতে তাদের কর্তব্য গাফিলতির কথা। আর দ্বিতীয় হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন, সেটা নিয়ে, কারণ যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়েছে তাতে কোনো ত্রুটি ছিল কিনা। কিন্তু প্রথমে যেটা যে হিউম্যান এরারের কথা বলা হয়েছে, সেখানে তদন্ত কমিটির যে রিপোর্টে থাকছে তার স্পষ্টত বলা হয়েছে যে রোস্টার মেনে ওই 8 তারিখ রাতে ডিউটিতে ছিলেন না কিছু চিকিৎসক। তার মধ্যে সিনিয়র ডাক্তাররা ছিলেন না, জুনিয়র ডাক্তাররা ছিলেন, তার মধ্যে 2 জন বিশ্রাম নিচ্ছিলেন। এবং এই যে আরএল স্যালাইন, এটা কিন্তু এর আগেও ব্যবহার হয়েছে, কিন্তু কখনো অভিযোগ আসেনি। শুধু লেবার রুম নয়, এর বাইরেও বিভিন্ন সার্জারি ডিপার্টমেন্টে এটা ব্যবহার করা হয়। কিন্তু পার্টিকুলারলি এই 8 তারিখ রাতে যে 5 প্রসূতির সন্তান প্রসব করলেন লেবার রুমে, তাদের কেন শারীরিক অবস্থার অবনতি হলো এবং যাদেরকে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে, একজনের, 2 জনকে ভেন্টিলেশনে দিতে হয়েছে, একজন ক্রিটিক্যাল কেয়ারে দিতে হয়েছে, একজন কিছুটা সুস্থ হচ্ছেন। কিন্তু সেই দিনের এই ঘটনায় শুধু কি এই স্যালাইন দায়ী, নাকি এর পেছনে আরো অনেক কিছু কারণ থাকতে পারে, তার তদন্ত এই কমিটি করে। এবং তাতে যা উঠে এসছে যে হিউম্যান এরার যেমন রয়েছে, তার পাশাপাশি যে রোস্টার অনুযায়ী কাজ না করা, রোস্টার ওভারল্যাপ করা, এবং সেদিনকে লেবার রুমে কারা ঢুকেছে, কারা কখন বেরিয়েছে তার পুরো যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, সেটাও এই কমিটি, তদন্ত কমিটি সংগ্রহ করেছে। এবং তার পাশাপাশি যে 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 কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এই আরএল যখন ভ্যাকসিন দেওয়া, স্যালাইন যখন দেওয়া হয়, তখন কিন্তু শুধুমাত্র স্যালাইনটাই দেওয়া হয় না, এই স্যালাইনের সঙ্গে ইন্ট্রাভেনাস কিছু ওষুধ যা লেবার রুমে ঢোকানোর আগে প্রস্তুতিকে দেওয়া হয়, যাতে লেবার রুমে সন্তান প্রসব করতে সুবিধা হয়। এবং সেক্ষেত্রে দেওয়া হয় এই স্যালাইনের যে বোতল, তাতেই ইনজেক্ট করা হয়, যা ইন্ট্রাভেনাস হয়ে শরীরে প্রবেশ করে। সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, যাতে ইউটেরাস শিথিল হয়, সন্তান প্রসব করার ক্ষেত্রে সুবিধা হয়।
দুই হচ্ছে অজ্ঞান করার জন্য কিছু ওষুধ দেওয়া হয়, বমি যাতে না হয়, বমি বমি ভাব না তৈরি হয় তার জন্য কিছু ওষুধ দেওয়া হয়, এবং তার সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ফলে শুধুমাত্র স্যালাইন প্রবেশ করেছে একসঙ্গে, তার সঙ্গে কিন্তু অনেকগুলো ওষুধও একই সঙ্গে প্রবেশ করেছে। কিন্তু নিমাইদা, এখানেই তোমার কাছে জানতে চাই, বোর্ডিঙ্গাস ল্যাকটেট স্যালাইন, যে স্যালাইন দেয়া হয়েছিল, যে স্যালাইন ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও সেই স্যালাইনটা কেন দেয়া হলো, এই বিষয়টা নিয়ে কি বলছে হাসপাতালের সুপার? দেখো, এই যে যখন স্যালাইনের যে নিষেধাজ্ঞা জারি করা হয়, তার আগে যে স্যালাইনগুলি কেনা হয়েছিল, যেগুলো স্টকে রয়েছে, সেগুলোই ব্যবহার করা হচ্ছিল। যদিও এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে আর ব্যবহার করা যাবে না, তারপর থেকে ব্যবহার বন্ধ হয়েছে। কিন্তু যে কথা হচ্ছে যে 8 তারিখ যদি এই রাতের ঘটনা বাদ দেওয়া যায়, তাহলে 7 তারিখ ও 8 তারিখ দিনের বেলাও লেবার রুমে গেছেন তাদের অনেকেই এই আরএল যে স্যালাইন তা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, অভিযোগ আসেনি। কিন্তু কেন 8 তারিখ রাতে, পার্টিকুলারলি 8 তারিখ রাতে যে 5 জনের প্রসূতি সন্তান প্রসব করলেন, তাদের ক্ষেত্রে কেন সমস্যা তৈরি হলো, এই প্রশ্নটা তদন্ত করতে প্রথম ওঠে এবং সেই অনুযায়ী তদন্ত এগোতে শুরু করে। যদিও কেমিক্যাল রিয়াকশন হয়েছে কিনা তার রিপোর্ট আসতে আরো 10-12 দিন সময় লাগবে। সেখানে স্যালাইন দায়ী কি দায়ী নয়, অন্য ওষুধ দায়ী কি দায়ী নয়, সেটা পরিষ্কার হবে। কিন্তু হিউম্যান এরার একটা, এটা কিন্তু একেবারেই প্রমাণিত। তার ফলে এখানে আসছে যে এই রিপোর্ট, যা তথ্য আমরা তোমাকে তুলে ধরছি, সেই রিপোর্ট এক্সক্লুসিভলি তা কিন্তু জমা পড়বে। জমা পড়ার পর দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর তারা এই যাদের কাজে গাফিলতি ধরা পড়েছে এই তদন্তে, তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেয়। ধন্যবাদ তোমাকে নিমাইদা। আমরা কথা বললাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যে ঠিক কি কারণ, অভিযোগের আঙুল উঠছে স্যালাইনের দিকে। আজ দুপুরের পরে তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট জমা পড়বে। 13 জন সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছিল স্বাস্থ্য দপ্তর। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই কমিটি। গতকাল এসএসকেএম তদন্ত কমিটির সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক হয় এবং তার আগে সেই রিপোর্টে কি রয়েছে সেই তথ্য কলকাতা টিভির হাতে, এবং ইতিমধ্যে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। আরও একবার জানিয়ে রাখবো, এই স্যালাইন নিয়ে ইতিমধ্যে জনস্বার্থ মামলার দায়ের এবং জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে শুরু হয়েছে এই মামলা। স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। এরপর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, হাথরাসের ধর্ষিতার পরিবারকে পুনর্বাসন। উত্তরপ্রদেশকে আরও সময় এলাহাবাদ হাইকোর্টে। আরও 6 মাস সময় দিল উত্তরপ্রদেশ সরকারকে। 8 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। 2020 সেপ্টেম্বরে ওই তরুণী ধর্ষিতা হন, পরে তার মৃত্যু হয়। হাথরাসের ধর্ষিতার পরিবারকে পুনর্বাসন, উত্তরপ্রদেশকে আরও সময় এলাহাবাদ হাইকোর্টের। আরও 6 মাস সময় দিল উত্তরপ্রদেশ সরকারকে। 8 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, আদালতের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, এই বিষয়টি মানে সেটার পরিবারটিকে প্রায় 2.5 বছর আগে হাথরসের বাইরে যে কোনো দুটি শহর এলাকায় পুনর্বাসন দেওয়ার নির্দেশ দেয় হচ্ছে হাইকোর্ট। কিন্তু সরকারি কাজের ধরন যে কেমন সেটা কিন্তু এই ঘটনাতে কিন্তু স্পষ্ট। সেই 2.5 বছর পরে আজকে যখন শুনানি হয় তখন জানানো হয় যে এক সচিব এবং কুম্ভ মেলার জন্য
কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য আদালতের নির্দেশ পালন করা যায়নি। তো যাই হোক, সরকারি এই বক্তব্যকে মান্যতা দিয়েই আদালত আরো 6 সপ্তাহ সময় দিয়েছে ওই তফসিলি উপজাতি পরিবারটিকে ছাত্রাবাসের বাইরে উপযুক্ত জায়গায় যেন পুনর্বাসন দেওয়া হয়। হ্যাঁ, তসমিনা। ধন্যবাদ তোমাকে পল্লব। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রয়াত ফসিলস ব্র্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস কলকাতার বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা, এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাজিরিয়া। ঠিক কি জানা যাচ্ছে? চন্দ্রমৌলি বিশ্বাসের যে গতকালকে ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তালতলা থানা তারা একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে তারা তদন্ত শুরু করেছে, কিন্তু তারা প্রাথমিকভাবে যখন তারা সেখানে পৌঁছায়, সেখান থেকে কিন্তু একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে এবং সেখানে লেখা ছিল যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি ডিপ্রেশনে ছিলেন এবং ডিপ্রেশনের জন্য হাই ডোজের ওষুধ খাচ্ছিলেন বলে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান, এই ডিপ্রেশনের কারণেই তিনি সুইসাইড করে থাকতে পারে বলে এমনটাই প্রাথমিক অনুমান। যদিও কজ অফ ডেথ সেটা কিন্তু পিএম না হলে পুরো বিষয়টা স্পষ্ট হবে না। এবং আজকেই তার পিএম এর জন্য বডি পাঠানো হয়েছে এবং পিএম হলে ঠিক কি কারণে মৃত্যু, অর্থাৎ পুলিশি ভাষায় যেটা বলে কজ অফ ডেথ, সেটা স্পষ্ট হবে। ধন্যবাদ তোমাকে রিয়া। দক্ষিণ কলকাতার একটি স্কুলে দুর্ঘটনা। স্কুলে কাঁচ ভেঙে আহত 3 পড়ুয়া। 2 জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। দক্ষিণ কলকাতার একটি স্কুলে দুর্ঘটনায় স্কুলের কাঁচ ভেঙে বিপত্তি এবং এই ঘটনায় আহত হয়েছেন 3 জন পড়ুয়া। ইতিমধ্যে 2 জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। দক্ষিণ কলকাতার একটি স্কুলে দুর্ঘটনা। স্কুলে কাঁচ ভেঙে আহত হয়েছেন 3 জন পড়ুয়া এবং ইতিমধ্যে 2 জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে 2 জন পড়ুয়া গুরুতর আহত, তাদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, অভিভাবকরা তারা কি অভিযোগ তুলছেন? দেখো, তোমরা জানিয়ে রাখি, তাদের একটাই অভিযোগ যে স্কুলে রক্ষণাবেক্ষণ হয় না। যদি রক্ষণাবেক্ষণের ঘটনা ঘটছে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা সহজেই এড়ানো যেত এবং সেই কারণে তারা জানাচ্ছেন, প্রিন্সিপালের সঙ্গে তারা কথা বলেছেন। কিছুক্ষণ আগে একটা বৈঠক হয়েছে সংবাদ মাধ্যমের সামনে, সেখানে কিন্তু প্রিন্সিপাল জানিয়েছেন যে আগামীকাল তারা একটি বৈঠক করবেন অভিভাবকদের সঙ্গে। যাদের যা অভিযোগ আছে গার্জিয়ান ফোরামের তরফ থেকে, সেই অভিযোগ প্রিন্সিপালের কাছে তুলে দিতে হবে। প্রিন্সিপাল তারপরে সেগুলো দেখে সব সেগুলো সমাধানের চেষ্টা করবেন। একই সঙ্গে প্যারেন্ট টিচার মিটিং নিয়মিত হবে। শুধু তাই নয়, অভিভাবকরা আজকে জানিয়েছিলেন যে তারা এরকম নিরাপত্তাহীনতায় ভুগছে যে তাদের স্টুডেন্টদের বা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইছেন না এবং সেই কারণে প্রিন্সিপাল জানিয়েছেন না, ভয়ের কোনো কারণ নেই, একটি দুর্ঘটনা ঘটেছে নিটক। এবং যে অ্যাম্বুলেন্স নবলন্দা স্কুলের যে নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, তার অ্যাম্বুলেন্স চালক আজ ছিলেন না। সেই অ্যাম্বুলেন্স চালককে কিন্তু আজ প্রকাশ করা হয়েছে স্কুলের তরফ থেকে যে কেন তিনি তার দায়িত্ব পালন করলেন না, কেন তিনি স্কুলে ছিলেন না। অ্যাম্বুলেন্স ছিল, অথচ তার স্টুডেন্টগুলোকে নিয়ে যাওয়া গেল না যারা আহত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই তাকে প্রকাশ করা হয়েছে এবং আগামীকাল একটি বৈঠক ডাকা হয়েছে এবং প্রিন্সিপাল নিজে জানিয়েছেন যে স্টুডেন্টরা, তারা গার্জিয়ান যারা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারা ভয় পাচ্ছেন, তারা পাঠাতে চাইছেন না। আজ তারা বৈঠকে বলেছেন, তিনি নিজে আশ্বস্ত করেছেন যে কোনো স্টুডেন্টের কোনো দুর্ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না কোনো স্টুডেন্টের সঙ্গে। এই দায়িত্ব তিনি নিচ্ছেন, নৈতিক দায়িত্ব তিনি নিচ্ছেন এবং তিনি বলেছেন যে প্রয়োজনে আগামীকাল একটি বৈঠক হবে অভিভাবকদের সঙ্গে। সেই বৈঠকে কিন্তু তারা স্বাভাবিকভাবেই যাবতীয় যে খামি রয়েছে বা যে বলা যেতে পারে ফাঁক ফোকরগুলি রয়েছে,
সেগুলো নিয়ে তারা কিন্তু আলোচনা করবেন, তারা কথা বলবেন এবং অভিভাবকদের যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু তাদের লিখিত আকারে প্রিন্সিপালের কাছে তুলে দিতে বলা হয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকজন পড়ুয়া বিভিন্ন ক্লাসে তারা বেরিয়ে আসছেন, নবম শ্রেণীর পড়ুয়া রয়েছেন, অষ্টম শ্রেণীর পড়ুয়া রয়েছেন, তারা বেরিয়ে আসছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ছুটি হয়েছে। আফটারনুনে আবার ক্লাস রয়েছে, একাদশ দ্বাদশে তারা ভেতরে ঢুকবেন। ফলত কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা অভিভাবকদের মনে যেরকম আতঙ্ক তৈরি করেছে, পড়ুয়াদের মনে বা ছাত্রছাত্রীদের মনেও কিন্তু কম বেশি আতঙ্ক তৈরি করেছে। যে জায়গায় ওই দুর্ঘটনাটি ঘটেছে সেটিকে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। টালিগঞ্জ থানার পুলিশ এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো সমস্যা তৈরি না হয়। একটু আগে সংবাদ মাধ্যমের সঙ্গে অভিভাবকদের একত্র বচসা হয়েছে, ঝামেলা হয়েছে, তারা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সামনে ব্যাপক ভিড়, কেননা পড়ুয়াদের বেশ কিছু পড়ুয়াদের ক্লাস কিন্তু শেষ হয়েছে, তারা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে স্কুল কিন্তু চাইছেন যে আগামীকাল বৈঠক হোক এবং যারা রয়েছেন পড়ুয়ার অভিভাবকরা তারাও চাইছেন যে আগামীকাল বৈঠকের মধ্যে দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা যেগুলো পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করবে, তাদের যাতে এইভাবে সমস্যায় না পড়ে দুর্ঘটনাগ্রস্ত না হয়, সেটি যাতে একেবারে প্রোটোকল অনুযায়ী তৈরি হয় তারা চাইছে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। দক্ষিণ কলকাতার একটি স্কুলে কাঁচ ভেঙে দুর্ঘটনা এবং এই ঘটনায় আহত হয়েছেন 3 জন, গুরুতর আহত হয়েছেন 2 জন। ইতিমধ্যেই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে অভিভাবকরা রক্ষণাবেক্ষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আগামীকালই একটি বৈঠক ডাকা হয়েছে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে টালিগঞ্জ থানার পুলিশ। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। দক্ষিণ কলকাতার স্কুলে দুর্ঘটনা, স্কুলে কাঁচ ভেঙে আহত 3 জন পড়ুয়া, 2 জন পড়ুয়াকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে ঘিরে অভিভাবকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রক্ষণাবেক্ষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। তবে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফে আগামীকালই একটি বৈঠক ডাকা হয়েছে। মেছো ফেরির দখল নিয়ে বোমাবাজির অভিযোগ, দেগঙ্গার চাপাতলার জুয়ারিয়া এলাকার ঘটনা। তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে হয় বোমাবাজি। ঘটনা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, মেছো ফেরির দখল নিয়ে বোমাবাজির অভিযোগ উঠছে। দেগঙ্গার চাপাতলার জুয়ারিয়া এলাকার ঘটনা। তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে বোমাবাজি। ঘটনায় থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। মেছো ভেরির দখল নিয়ে বোমাবাজির অভিযোগ উঠে আসছে। দেগঙ্গার চাপাতলার জুয়ারিয়া এলাকার ঘটনা। তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে এই বোমাবাজি হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। মেছো ভেরি কার দখলে থাকবে সেই নিয়ে তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে বচসা এবং এই ঘটনায় বোমাবাজির অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দেগঙ্গার চাপাতলার জুয়ারিয়া এলাকার ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে বচসা। মেছো ভেরি কার দখলে থাকবে, মেছো ভেরি কার দখলে থাকবে সেই নিয়ে বচসা এবং বোমাবাজির অভিযোগ উঠে আসছে। অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের শতপ্রণোদিত মামলায় পূর্ব নির্দেশ বহাল। ভাটপাড়া থানায় পুলিশকে হেনস্থার ঘটনায় পূর্ব নির্দেশ বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপাতত কোনো কড়া পদক্ষেপ নয়, মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে। অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের শতপ্রণোদিত মামলায় পূর্ব নির্দেশ বহাল। ভাটপাড়া থানায় পুলিশকে হেনস্থার ঘটনায় পূর্ব নির্দেশ বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপাতত কোনো কড়া পদক্ষেপ করা যাবে না এমনটাই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। মঙ্গলবার ফের এই মামলা শুনানি রয়েছে। অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের শতপ্রণোদিত মামলায় পূর্ব নির্দেশই বহাল রাখলো। ভাটপাড়া থানায় পুলিশকে হেনস্থার ঘটনায় পূর্ব নির্দেশই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
জাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে হাইকোর্টে হলফনামার অভিযোগ সুতির এক আইনের ছাত্রের বিরুদ্ধে। এফআইআর এর নির্দেশ হাইকোর্টের। সুতি থানা প্রয়োজনে অভিযুক্তকে হেফাজতে নেবে ও তদন্ত করে 13 ফেব্রুয়ারি রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। জাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে হাইকোর্টে হলফনামার অভিযোগ সুতির এক আইনের ছাত্রের বিরুদ্ধে অভিযোগ। এফআইআর এর নির্দেশ হাইকোর্টের। সুতি থানা প্রয়োজনে অভিযুক্তকে হেফাজতে নেবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। তদন্ত করে 13 ফেব্রুয়ারি রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সোনারপুর থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি। সোনারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে গ্রেপ্তার করে। বৈকুণ্ঠপুর এলাকায় ভাড়া বাড়ি নিয়ে থাকতেন 5 জন বাংলাদেশি। ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হবে। সোনারপুর থেকে 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। রবিবার রাতে গ্রেপ্তার করা হয় বৈকুণ্ঠপুর এলাকা থেকে এবং বৈকুণ্ঠপুর এলাকায় ভাড়া বাড়ি নিয়ে থাকতেন 5 জন বাংলাদেশি। ধৃতদের আজকেই বারুইপুর আদালতে পেশ করা হবে। গোপন সূত্রে খবর পেয়ে 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ঠিক কি জানা যাচ্ছে? দেখো তসমিনা, অবৈধভাবে ভারতে থাকার অপরাধে সোনারপুর থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে 5 জন বাংলাদেশিকে। ধৃতদের আজ কিন্তু বারুইপুর আদালতে পেশ করা হবে। তবে এই যে 5 জন তাদের নাম হলো তুষার আহমদ, ইসলাম হোসেন ও সাইদুল ইসলাম, মোহাম্মদ শামীম ও মোহাম্মদ জালিল। এই 5 জনের মধ্যে কিন্তু 4 জনই কিন্তু বৈধভাবে ভারতে এসেছিল বলে জানা যাচ্ছে। তবে তাদের মধ্যে কিন্তু একজন যে মোহাম্মদ জলিল, তিনি কিন্তু অবৈধভাবে ভারতে ঢুকেছিল। তবে তারা উত্তর 24 পরগনার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু তারা ভারতে প্রবেশ করেছিল। এই যে 5 জন কিন্তু সোনারপুরের রামচন্দ্রপুরের একটি গেঞ্জি কারখানায় কিন্তু তারা কাজ করত। সেই সুবাদে কিন্তু তাদের সাথে পরিচয় হয়। তারপরে কিন্তু তারা একত্রিত হয়ে সোনারপুরে বিভিন্ন জায়গায় ভাড়া নেওয়ার চেষ্টা করে এবং ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তবে এরপরে গিয়ে ফাইনালি তারা 5 জন একসাথে একটি বাড়িতে, সোনারপুরের যে বৈকুণ্ঠপুর এলাকা, সেই বৈকুণ্ঠপুর এলাকায় কিন্তু তারা এই ভাড়া নিয়ে থাকে। তবে যে বাড়ির মালিক সে কিন্তু এখনো পলাতক, তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে তসমিনা, তোমাকে আমি বলে রাখি, এই যে বাংলাদেশি 5 জন, তাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশি সিম উদ্ধার হয়েছে। তাদের মধ্যে একজনের নামে কিন্তু বাংলাদেশের থানায় মামলাও রয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে তাদের এই যে 5 জন বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু দফায় দফায় জিজ্ঞাসা করছে সোনারপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করছে যে তাদের কোনো বৈধ কাগজপত্র আছে কিনা, তাদের কতদিন আগে তারা এসেছিল, কিভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তাসমিনা, ধন্যবাদ তোমাকে সুখদেব। আমরা কথা বললাম প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। ভবানী ভবনের উদ্দেশ্যে ভাটপাড়ার বিধায়ক পবন সিং। দুবার হাজিরা এড়ানোর পর ভবানী ভবনের উদ্দেশ্যে অর্জুন পুত্র। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অর্জুন পুত্রকে এবং ইতিমধ্যেই হাজিরা দিতে তিনি ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুবার হাজিরা এড়ানোর পর ভবানী ভবনের উদ্দেশ্যে অর্জুন পুত্র। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অর্জুন পুত্রকে। এর আগে 2বার তিনি হাজিরা এড়িয়েছেন আর এবার ভবানী ভবনের উদ্দেশ্যে ভাটপাড়ার বিধায়ক পবন সিং। অর্জুন পুত্র পবন সিং তিনি এবার ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তাকে এবং 2বার হাজিরা এড়ানোর পর অবশেষে তিনি হাজিরা দিতে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, কি আপডেট পাওয়া যাচ্ছে? গত 2বার যখন ভবানী ভবনের তরফ থেকে ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক পবন সিংকে নোটিশ দেওয়া হয় যে পুরো ভাটপাড়া পুরসভার একটি টেন্ডার দুর্নীতি মামলায় তাকে বারবার করে ডাকা হয়, কিন্তু গত 2বারই কোনো না কোনো কারণ দেখিয়ে
তিনি কিন্তু ভবানী ভবনের যারা গোয়েন্দা আধিকারিক রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি দেখা করেননি। তিনি দুবারই জানিয়েছিলেন, প্রথমবারে তার ব্যাংশাল কোর্টে এই নাই একটি তদন্তের জন্য তাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছিল, এবং দ্বিতীয়বারে যখন তিনি জানি তখন বিধানসভায় একটি স্ট্যান্ডিং কমিটি বৈঠক ছিল, সেই কারণে কিন্তু তিনি দেখা করতে পারেননি। অবশেষে আজকে তিনি ভবানী ভবনের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই রওনা দিয়েছেন এবং মুখোমুখি হবেন কিছুক্ষণ পরে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই চক্রান্ত করছে তাকে ফাঁসানোর জন্য। কারণ যে আর্থিকের কথা বলছে, টাকার কথা বলা হচ্ছে, তো 4 কোটি টাকার যে দুর্নীতির কথা বলা হচ্ছে তার সম্পূর্ণ প্রমাণ রয়েছে পবন সিং এর কাছে। তিনি উপযুক্ত প্রমাণ নিয়ে গোয়েন্দা দপ্তরে যাবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। কারণ যেভাবে যে টাকাগুলি অ্যাকাউন্টে এসছে এবং সেখান থেকে যেভাবে কাজ করার জন্য তাকে বলা হয়েছে সেভাবে তিনি কাজ করেছেন। তারপরেও কিন্তু ভাটপাড়া পুরসভার তরফে একটি মামলা করা হয়েছে, তাকে হেনস্থা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। আর কিছুতেই হয়তো তিনি যে গোয়েন্দা আধিকারিক রয়েছে তার সঙ্গে মুখোমুখি হবেন এবং সম্পূর্ণ বিষয় তিনি আলোচনা করবেন। যদিও পবন সিং এর আরো দাবি যে তৃণমূল কংগ্রেসের যে স্থানীয় নেতৃত্ব তার বিরুদ্ধে চক্রান্ত করছে, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও তোমাকে বলে রাখি, তার পিতা অর্থাৎ ভাটপাড়ার যিনি প্রাক্তন বিধায়ক বর্তমানে প্রাক্তন সাংসদ কিন্তু একাধিকবার ভবানী ভবনে ডাক করানো হয়েছিল এই একই মামলায়, এবং অর্জুন সিং করেছে পবন সিং ডাকা হয়েছে, কথা বলবেন গোয়েন্দা আধিকারিকরা। এখন সময় বলবে যে কতক্ষণ পরেই তিনি গোয়েন্দা দপ্তর ফেলেছেন নাকি আইনি ঘেরাটোপে তাকে গ্রেফতার করা হবে। ধন্যবাদ তোমাকে শুভজিৎ। আমরা কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। ভবানী ভবনের উদ্দেশ্যে ভাটপাড়ার বিধায়ক পবন সিং দুবার হাজিরা এড়ানোর পর ভবানী ভবনের উদ্দেশ্যে অর্জুন পুত্র ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তাকে। আরো ভারতের সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। স্বামীকে শিক্ষা দিতে স্ত্রীর 498 ক ধারায় অভিযোগ আনা নিষ্ঠুরতা। এর ফলে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়, মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়, এমনটাই রায় বম্বে হাইকোর্টের। এক বিবাহ বিচ্ছেদের মামলায় রায় বম্বে হাইকোর্টের। স্বামীকে শিক্ষা দিতে স্ত্রীর 498 ক ধারায় অভিযোগ আনা নিষ্ঠুরতা, এর ফলে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, বম্বে হাইকোর্টের তরফ থেকে এই মামলায় কি বলা হলো? দেখো, এই ধারাটিকে নিয়ে বিতর্ক দীর্ঘদিনের, যে কারণে সুপ্রিম কোর্ট বারংবার এই ধারাটির অপপ্রয়োগ যাতে না হয় তার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলেছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ত্রী অদ্ভুতভাবে শুধু স্বামীর আচরণ বদলানোর জন্য স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে এই ধারাতে অভিযোগ আনেন। মনে রাখতে হবে, এই ধারাতে যদি অভিযোগ আসে সেক্ষেত্রে কিন্তু পুলিশ যদি বিবেচনা করে যে হ্যাঁ অভিযোগের মধ্যে ন্যূনতম সারমর্ম আছে, তাহলে কিন্তু অভিযুক্তদের হেফাজতে নেওয়া প্রায় স্বতঃসিদ্ধ। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে নিম্ন আদালতে দুইবারই স্ত্রীর আবেদন খারিজ হয়, কিন্তু তা সত্ত্বেও স্ত্রী হাইকোর্টে তার দাবি সফল করার দাবিতে আসেন। কিন্তু হাইকোর্ট দেখে যে এটা স্রেফ মিথ্যা অভিযোগ, এবং সেই যে কারণে স্ত্রীর এই আচরণটাকে নিষ্ঠুরতা বলে অভিহিত করে মামলা বাতিলটা করে দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে পল্লবদা। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। পক্সো মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র তার পক্সো মামলায় জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র পক্সো মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। অন্যদিকে কয়লা পাচার কাণ্ডেও অভিযুক্ত বিকাশ মিশ্র
কয়লা কাণ্ডের পাশাপাশি এবার পক্সো মামলায় জামিন মঞ্জুর বিকাশ মিশ্রের। অভিযুক্ত বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর পক্সো মামলায় জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। অন্যদিকে কয়লা পাচার মামলাতেও অভিযুক্ত বিকাশ মিশ্র। মেছো ভেড়ির দখল নিয়ে বোমাবাজির অভিযোগ। দেগঙ্গার চাপাতলার জুয়ারিয়া এলাকার ঘটনা। তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে হয় বোমাবাজি। ঘটনায় থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। মেছো ভেড়ির দখল কার দখলে থাকবে এবং সেই নিয়েই বচসা থেকে বোমাবাজি। তৃণমূল সমর্থক এবং নির্দল সমর্থকদের মধ্যে বচসা। মেছো ভেড়ির দখল নিয়ে বোমাবাজির অভিযোগ উঠছে। দেগঙ্গার চাপাতলার জুয়ারিয়া এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে বোমাবাজি হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মেছো ভেড়ির অভিযোগ, মেছো ভেড়ির দখল কার দখলে থাকবে তা নিয়ে বচসা এবং তারপরেই বোমাবাজি হয় এবং এই ঘটনা দেগঙ্গার তৃণমূল সমর্থক ও নির্দল প্রার্থীদের মধ্যে বচসা এবং বচসায় বোমাবাজি। ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যযোগ। পৌষের শেষ দিনে পুণ্য স্নান সারতে গঙ্গাসাগরমুখী লক্ষাধিক মানুষ। সকাল থেকেই সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল। কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে সাগর মেলাকে। মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যযোগ। পৌষের শেষ দিনে পুণ্য স্নান সারতে গঙ্গাসাগরমুখী লক্ষাধিক মানুষ এবং সকাল থেকেই সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল। অন্যদিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাগর মেলাকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা গঙ্গাসাগরমুখী হয়েছেন। মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যযোগ এবং পৌষের শেষ দিনে পুণ্য স্নান সারতে গঙ্গাসাগরমুখী হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সকাল থেকে সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল দেখা দিয়েছে। অন্যদিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাগর মেলাকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যার কারণে সাগর মেলাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঠিক কি জানা যাচ্ছে? একদমই দেখো, রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল 6:58 থেকে বুধবার সকাল 6:58 পর্যন্ত থাকছে মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণের আগেই কিন্তু লাখো লাখো পুণ্যার্থীর সমাগমে একেবারেই কিন্তু মিনি ভারতবর্ষে পরিণত হয়ে উঠছে গঙ্গাসাগরের বেলাভূমি। একেবারেই আজ দিনভর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে এমনটাই এখনো জানিয়েছে প্রশাসন। তবে এই গঙ্গাসাগর মেলা 2025কে ঘিরে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুণ্য স্নান করতে আসা পুণ্যার্থীরা পুণ্য স্নান সেরে যাতে সুস্থভাবে সুরক্ষিতভাবে নিজ নিজ বাড়িতে তারা নিজের রাজ্যে ফিরতে পারে, সেই দিকটার কথা মাথায় রেখে আঁটোসাঁটো রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মেগা কন্ট্রোল রুম গঙ্গাসাগরে খোলা হয়েছে। সেই মেগা কন্ট্রোল রুম থেকে মেলার প্রত্যেকটি পয়েন্টের ওপর 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এখানে এবারের মেলায় সর্বমোট একেবারে কিন্তু 1200টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। আকাশে 24টি বিশেষ ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। এনডিআরএফ টিম থেকে শুরু করে সিভিল ডিফেন্স এবং প্রশিক্ষিত কুইক রেসপন্স টিম, মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে রাখা হয়েছে গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে প্রত্যেকটি বাফার জোনে উইনার্স বাহিনী
এবং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্যস্নান, সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। তবে মকর সংক্রান্তির আগেই গঙ্গাসাগরে রবিবার বিকেল পর্যন্ত 42 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। এবং ধীরে ধীরে আবারও তোমাকে জানিয়ে রাখবো, একেবারে মকর সংক্রান্তির পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ যতটা এগিয়ে আসছে, ততই কিন্তু ধীরে ধীরে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে সাগর তট থেকে শুরু করে কপিলমুনি আশ্রম চত্বর। বলাই যায় যে মিনি ভারতবর্ষে পরিণত হয়ে উঠেছে একেবারে এই বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগর বেলাভূমি। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে একেবারে আঁটোসাঁটো রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কোয়েল, গঙ্গাসাগরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন একজন পুণ্যার্থী, এই বিষয়টাই কি জানা যাচ্ছে? একদমই দেখো, গঙ্গাসাগরে এসে আজ একজন পুণ্যার্থী অসুস্থ হয়েছেন এবং এই নিয়ে কিন্তু 4 জন পুণ্যার্থী অসুস্থ হয়েছেন। অ্যাকচুয়াল এই যে 4 জন পুণ্যার্থী, গতকাল 2 জন পুণ্যার্থীকে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে সাগরের যে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরেই তাদের শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কলকাতায়। একজনকে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল এবং অপরজনকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজও কিন্তু সকালে এক পুণ্যার্থী তিনি শ্বাসকষ্ট অনুভব করেন এবং তারপরে তড়িঘড়ি তাকে অস্থায়ী যে হাসপাতাল সাগরে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। তারপরেই কিন্তু দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে হেলিপ্যাড ময়দানে নিয়ে যাওয়া হয়, 5 নম্বর হেলিপ্যাড ময়দানে। সেখান থেকে একেবারে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কলকাতায়। সেখানে এমআর বাঙ্গুর হাসপাতালে বিকেল থেকেই তার চিকিৎসা শুরু হবে। ধন্যবাদ তোমাকে কোয়েল। আমরা কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। দক্ষিণ কলকাতার একটি স্কুলে দুর্ঘটনা। স্কুলে কাঁচ ভেঙে আহত হয়েছেন 3 জন পড়ুয়া। 2 জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। এই মুহূর্তে আপনারা দেখছেন যে স্কুল কর্তৃপক্ষকে ঘিরে রেখেছে অভিভাবকরা। তারা বচসা দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন স্কুল কর্তৃপক্ষের কাছে, রক্ষণাবেক্ষণের অভিযোগ তুলছেন। তারা প্রশ্ন করছেন কর্তৃপক্ষকে, কে এই ঘটনা কেন ঘটলো, কে দায় নেবে এই ঘটনার জন্য। এবং একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন টালিগঞ্জ থানার পুলিশ। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, অভিভাবকরা তারা স্কুল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। কি কি পদক্ষেপ নিচ্ছেন স্যার? কি পদক্ষেপ নিচ্ছেন স্যার? আমি বলে নিচ্ছি, এরপরে উপরে গিয়ে উপরে আসুন, আমি সবার সঙ্গে এখানে কথা বলে আপনারা। ঠিক আছে, ঠিক আছে স্যার। দক্ষিণ কলকাতার স্কুলে দুর্ঘটনা। স্কুলে কাঁচ ভেঙে আহত হয়েছেন 3 জন পড়ুয়া। তার মধ্যে 2 জন পড়ুয়া গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে রক্ষণাবেক্ষণের অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, স্কুল কর্তৃপক্ষ তিনি আশ্বস্ত করার চেষ্টা করছেন অভিভাবকদের। একই সঙ্গে উপস্থিত রয়েছেন টালিগঞ্জ থানার পুলিশ। এই ঘটনা কেন ঘটলো, কে দায় নেবে এর জন্য জানতে চাইছেন অভিভাবকরা। এই মুহূর্তে স্কুল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, অভিভাবকরা ঠিক কি অভিযোগ তুলছেন? দেখো, অভিভাবকদের একটাই অভিযোগ যে স্কুলের রক্ষণাবেক্ষণ হয় না। যেভাবে জানলা দরজা বাথরুম থেকে শুরু করে যেগুলো একেবারে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো রক্ষণাবেক্ষণ দরকার সেগুলো হয় না, যে কারণে আজকে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেখানে 3 জন পড়ুয়া আহত হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, অভিভাবকরা তারা জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত স্কুল একেবারে পরিকাঠামো ঠিকঠাক করবে ততক্ষণ তারা তাদের ছেলে মেয়েদের পাঠাবেন না। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ তাদের বক্তব্য যে যা যা অভিযোগ তাদের রয়েছে সেই অভিযোগগুলো নিরসনের জন্য তারা লিখিতভাবে গার্জিয়ান ফোরামের তরফ থেকে
কাগজপত্র প্রিন্সিপালের কাছে জমা দিই, তারপর কিন্তু প্রিন্সিপাল সেই বিষয়টি নিয়ে অগ্রগতি করবেন। এবং তোমায় জানিয়ে রাখি, যে অ্যাম্বুলেন্স চালকের কথা বলা হচ্ছিল, সেই অ্যাম্বুলেন্স চালক আজকে আসেননি বলে তাকে শোকজ করা হয়েছে। সময় মতো তিনি তার দায়িত্ব পালন করেন। পড়ুয়াদের জন্য অন্য গাড়ি, প্রাইভেট গাড়িতে তাদের নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, তাকে শোকজ করা হয়েছে। এবং আগামী একটি বৈঠক অভিভাবকদের সঙ্গে ডাকা হয়েছে এই মর্মে। সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং গার্জিয়ানরা বারবার জানাচ্ছেন যে পড়ুয়াদের কিন্তু পরিস্থিতি বা বলা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে তাদের এই যে পরিকাঠামোগত যেসব বিষয়গুলো রয়েছে স্কুলে, সেগুলোতে উন্নতি করতে হবে। বেশ কয়েকজন পড়ুয়া আজকে যারা পড়াশোনা করে বেরিয়ে এসছেন, সকালে যাদের স্কুল ছিল সকাল 6টা থেকে, তারা অনেকেই জানাচ্ছেন বেরিয়ে এসে কলকাতা থেকে গেছে, তারা আতঙ্কিত ভীষণভাবেই। এবং তারা এই ঘটনা শোনার পর আতঙ্কিত হয়ে পড়েন, যদিও স্কুলের তরফ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল। তারা বাইরে বেরিয়ে এসে তাদের চোখে মুখে আমরা যে আতঙ্কের ছাপ দেখেছি, তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু একাদশ দ্বাদশের পড়ুয়ারা তারা ভেতরে ঢুকেছেন, তাদের ক্লাস শুরু হয়েছে। যেহেতু দুটি হাফে ক্লাস হয়, মর্নিং এবং তারপর আফটারনুন, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এইসব পড়ুয়াদের দায়িত্ব কে নেবে প্রিন্সিপাল জানিয়েছেন যে আগামীকাল থেকে পড়ুয়াদের পাঠানো হোক স্কুলে। এবং সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল নিজে নৈতিক দায়িত্ব নিচ্ছেন এবং তিনি বলছেন যে পড়ুয়াদের দায়িত্ব তিনি নেবেন। কোনো রকম কোনো দুর্ঘটনা যদি ঘটে তার দায়িত্ব তার। তার আগে তিনি কিন্তু রক্ষণাবেক্ষণের বিষয়টি আরো সুনিশ্চিত করবেন বলেও তিনি জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যে কি কারণ? অভিযোগের আঙুল স্যালাইনের দিকে। আজ দুপুরের পরে তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট জমা পড়বে। 13 জন সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছিল স্বাস্থ্য দপ্তর। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই কমিটি। গতকাল এসএসকেএম তদন্ত কমিটির সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক হয় এবং তার আগে রিপোর্টে কি রয়েছে সেই তথ্য কলকাতা টিভির হাতে। একেবারে এক্সক্লুসিভ রিপোর্ট রয়েছে কলকাতা টিভির হাতে। মেদিনীপুর মেডিকেল হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়াই অভিযোগ ওঠে স্যালাইনের দিকে। এই মুহূর্তে সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো দশমিনা, যে রিপোর্ট আজকে জমা পড়ার কথা রয়েছে তা এখনো জমা পড়েনি, কারণ এই যে কমিটি যারা সদস্য তারা সবাই এসে এখনো পৌঁছননি। তবে একে একে আসতে শুরু করেছেন। কিন্তু যে রিপোর্ট আজকে জমা পড়বে তাতে যে তথ্যগুলি রয়েছে তা আমাদের কাছে এক্সক্লুসিভ রয়েছে। প্রথমত হচ্ছে এই রিপোর্টটিতে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এক, হিউম্যান এরার ফ্যাক্টর, আর কেমিক্যাল এরার বা কেমিক্যাল রিয়াকশন ফ্যাক্টর। প্রথম হচ্ছে হিউম্যান এরার ফ্যাক্টর। সেখানে কাজে গাফিলতি, কর্তব্যে গাফিলতি, ত্রুটির কথা বলা হয়েছে। এবং এটা কিন্তু তদন্ত কমিটি যখন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যায় তখন তারা যে ঘটনার যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ চায় তাতেই ধরা পড়ে যে হিউম্যান এরার রয়েছে। তার কারণ ওই দিন রাতে, পার্টিকুলারলি 8ই জানুয়ারি রাতে 5 প্রসূতি যাদের সন্তান জন্ম হয়েছিল সিজার করে, সেই 5 প্রসূতিরই কেন শরীর খারাপ হলো, শরীরের শারীরিক অবস্থার অবনতি হলো। একদিন পরে একজনের, মামনি রুইদাস বলে একজনের মৃত্যুর ঘটনা ঘটলো। 2জনকে ভেন্টিলেশনে চলে যেতে হয়েছে, একজন ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন, একজন সুস্থ হওয়ার দিকে। এই 3জনকে এসএসকেএম হাসপাতালে, যারা 2জন ভেন্টিলেটারে এবং ক্রিটিক্যাল কেয়ারে একজন ছিলেন, তাদেরকে গতকালই গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু এর জন্য কি এই আরএল বা যে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন এটাই কি দায়ী? যদিও যে যারা তদন্ত করছেন তাদের রিপোর্টে রয়েছে যে সব দিনই এই রিঙ্গাস ল্যাকটেট বা আরএল স্যালাইন ব্যবহার করা হয় এবং প্রসূতি বিভাগে যেমন লেবারের ক্ষেত্রে ব্যবহার করা হয় তেমনই সার্জারি ডিপার্টমেন্ট অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়। তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অসুস্থ হওয়ার কোনো অভিযোগ আসেনি বা এ ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু 8 তারিখ রাতেই কেন 5 জন প্রসূতি, যে 5 জনের সিজার হয়েছিল তারাই অসুস্থ হলেন? তাহলে কি এই রিঙ্গাস ল্যাকটেট স্যালাইন
নাকি অন্য কিছু এর পেছনে রয়েছে? একে কি ঢাল করে কেউ তাদের কর্তব্যে গাফিলতি ত্রুটি তাকে ঢাকতে চাইছেন? কারণ স্যালাইনের ধুয়ো তুলে তারা নিজেদের যে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন, সেটাকে হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ ওঠে। যদিও স্যালাইন নিয়ে তোলপাড় শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে, এই মুহূর্তে এই বিশেষ কোম্পানি যারা এই রিঙ্গাস ল্যাকটেট স্যালাইন সরবরাহ করতো তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, অন্য কোম্পানি থেকে নেওয়া হচ্ছে। কিন্তু কেন? কারণ যখন রিঙ্গাস ল্যাকটেট যে স্যালাইন দেওয়া হয় প্রস্তুতিকে, তার সঙ্গে কিন্তু আরও বেশ কিছু ওষুধ পুশ করা হয় ওই স্যালাইনের সঙ্গে, যার মধ্যে রয়েছে যে বমি যাতে না হয় বা রিফ্লাক্স যাতে না হয় তার জন্য মেডিসিন দেওয়া হয়, অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়, অক্সিটোসিন হরমোন দেওয়া হয় যাতে ইউটেরাস শিথিল হয় প্রসবের ক্ষেত্রে, এবং তার সঙ্গে বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এগুলো কমন দেওয়া হয়। ফলে কিন্তু শুধু স্যালাইনে তো যায়নি শরীরে, তার সঙ্গে এই ওষুধগুলো গেছে। সেই ওষুধগুলোও স্যাম্পেল নেওয়া হয়েছে, যা টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। তার টেস্টের রিপোর্ট আসতে 10-12 দিন সময় লাগবে। ফলে কি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। স্যালাইন বা ওষুধগুলি দায়ী নাকি আদৌ দায়ী নয়, কিন্তু হিউম্যান এরার এটা কিন্তু একেবারেই তদন্তে স্পষ্ট উঠে এসেছে এবং সব ধরা পড়েছে। রিপোর্টে তার উল্লেখ রয়েছে, যে রিপোর্ট আজকে জমা পড়বে, যার সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমাকে নিমাই দা। আমরা কথা বললাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতিদের অসুস্থ হওয়ার নেপথ্যে ঠিক কী কারণ? অভিযোগের আঙুল যদিও উঠছে স্যালাইনের দিকে। আজ দুপুরের পরে তদন্ত কমিটির ফাইনাল রিপোর্ট জমা পড়বে। 13 জন সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছিল স্বাস্থ্য দপ্তর, এবং তারা মেদিনীপুর মেডিকেলে যায়, সমস্ত দিক খতিয়ে দেখে এবং সেই রিপোর্ট আজকে তারা জমা দেবে। গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্ত করতে যায় এই কমিটি। অবশেষে খাঁচাবন্দি বাঘ। কুলতলির মইপিট থেকে বাঘবন্দি কোস্টাল থানার মোহনপুর গঙ্গারঘাট সংলগ্ন এলাকা থেকে বন দপ্তর খাঁচাবন্দি করলো সেই বাঘকে। এই মুহূর্তে আপনারা ছবি দেখছেন। অবশেষে বাঘকে খাঁচাতে বন্দি করা হলো। কুলতলির মইপিট থেকে বাঘবন্দি কোস্টাল থানার মোহনপুর গঙ্গারঘাট সংলগ্ন এলাকা থেকে বন দপ্তরের খাঁচা বন্দি করলো বাঘকে। ঠিক আছে। অবশেষে খাঁচা বন্দি করা হলো বাঘকে। কুলতলির মইপিট থেকে বাঘকে বন্দি কোস্টাল থানার মোহনপুর গঙ্গারঘাট সংলগ্ন এলাকা থেকে বন দপ্তরের খাঁচা বন্দি করলো বাঘকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়গোপাল মুখার্জি। প্রিয়গোপাল, কি জানা যাচ্ছে, কিভাবে বন্দি করা হলো বাঘকে? দক্ষিণ বৈকুণ্ঠপুর গঙ্গার ঘাট আছে, সেখানে কিন্তু গতকাল বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকার মানুষজন, এবং গতকাল কিন্তু তারা বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয় এবং বন দপ্তরের কর্মীরা আসে এবং সেখানে এসে কিন্তু ফেন্সিং দিয়ে ঘিরে ধরে। ইতিমধ্যেই কিন্তু তারা কিন্তু গতকাল রাতে কিন্তু খাঁচা পাতে এবং খাঁচায় যে টোপ দেওয়া হয় সেটি টোপে কিন্তু ধরা পড়ে সেই বাঘ। ইতিমধ্যেই কিন্তু সেই বাঘকে এখন চিকিৎসা চালানো হচ্ছে এবং সেই বাঘটি একটি পূর্ণবয়স্ক বাঘ বলে, ছেলে বাঘ বলে জানা গেছে। ইতিমধ্যেই কিন্তু তাকে আজ গভীর রাতে গভীর জঙ্গলে পাঠানো হবে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ তোমাকে প্রিয়গোপাল। অবশেষে বাঘকে বন্দি করা হলো এবং জানিয়ে ইতিমধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। কুলতলির মইপিট থেকে বাঘকে বন্দি করা হলো কোস্টাল থানার মোহনপুর গঙ্গারঘাট সংলগ্ন এলাকা থেকে। বন দপ্তরের পাতা খাতে অবশেষে ধরা দিল বাঘ। ছাগলটা খায়নি, ছাগল খায়নি। আরো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।